পরেছিলাম একটা পাতলা নীল ম্যাক্সি। এত পুরনো যে রং হালকা হয়ে গিয়েছিল, যেন পুরনো ছবির মতো আবছা লাগছিল। মাথা নিচু করে যখন চুলে জল দিচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম পেছন থেকে কেউ দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি শান্তভাবে বললাম, ভয় পাস না, আমি কিছু বলবো না। সেদিন পর্দার আড়ালে যে মুহূর্তগুলো কেটেছিল তা মনে থাকবেই। আমার নাম পারমিতা, বয়স এখন ৩৯। ৫ বছর আগে স্বামীকে হারিয়েছি। মানুষটা শান্ত ছিল, সরকারি স্কুলের শিক্ষক। হঠাৎ একদিন অসুস্থ হয়ে চলে গেল। তখন অবন্তিকা ক্লাস 9-এ পড়ে। আমি একা দাঁড়িয়েছিলাম বারান্দায়, ম্যাক্সি পরে, আর রান্নাঘরের ভাতের হাঁড়ি থেকে ভাপ উঠছিল। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। অবন্তিকা এখন বড়, ওর বিয়ের তোড়জোড় চলছে। আর আমি এখন এই বাড়ির দায়িত্বে, একজন মেয়ে থেকে এখন যেন একজন অভিভাবক। নিজেই সব সামলাই। ঘরে এখন গমগম করছে, কে বাতাসা আনছে, কে গেট সাজাচ্ছে, কে হাসছে প্যান্ডেলের নিচে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে মনে হয় আমি এখনও একজন নারী। আমার গায়ের রং ফর্সা, গরমটা ভারী হলেও চোখে পড়ে, বিশেষ করে শাড়ি জড়ালে। নিজেই টের পাই। আর ম্যাক্সিতে নিজের গড়ন একটু বেশি বোঝা যায়, যদিও এখন আর আগের মতো আড়াল করার চেষ্টা করি না। বিয়েতে অনেক আত্মীয় এসেছে। একজনের নাম শুনে বুক ধক করে উঠল। অনিমেষ, আমার ভাগ্নে। বয়স ২২, কলেজে পড়ে। ছোটবেলায় ২-১ বার এসেছিল বাড়ি, তখন ছিল একেবারে বাচ্চা। এখন নাকি অনেক বদলে গেছে, ফর্সা, লম্বা আর দেখতে ভালো। তখনও বুঝিনি আসলে কিভাবে বদলেছে। বিয়ের ৩ দিন আগে এক সকালে উঠোনে কাপড় শুকোচ্ছিলাম। আঁচলে চাবি গুজে বারান্দার দরজায় দিতেই পেছন থেকে ডাক, বড় মামি। চমকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম ছায়ার মতো এক ফিগার, বলতে গেলে আগুন। হাত পা লম্বা, চোখে এক অদ্ভুত তীব্রতা। আমি একটু থমকে গেছিলাম। অদ্ভুত এক অনুভূতি হলো। বয়সের হিসাব যেন মুছে যেতে চাইল। চিনতে পারলেন না মামি? ওর প্রশ্নে আমি হেসে বললাম, তুই অনিমেষ? এই কি চেহারা রে, একেবারে বড় হয়ে গেছিস। ওর মুখে একরকম মুচকি হাসি, ঠোঁটের কোণে এক টান। বলল, আপনাকেই তো দেখে বড় হয়েছি, সেই জন্যই চেনা লাগে এখনো। কথাটা শুনে বুকের ভেতর যেন হালকা একটা ঢেউ খেলল। আমি জিজ্ঞেস করলাম, চা খাস? তোর পছন্দ তো মনে নেই? ও বলল, আপনার হাতে হলে ২ কাপ খেলেও চলবে। আমি হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু বুঝলাম ও তখনও চৌকির ধারে দাঁড়িয়ে। আমি আঁচল গুছাতে গিয়েছিলাম, একটা হুক খুলে গিয়েছিল, জামার ভাঁজে একটু বিশৃঙ্খলা ছিল হয়তো, কিন্তু ঠিক করিনি মনে হলো। ও হঠাৎ বলল, আপনি একটুও বদলাননি মামি, আগের মতোই হাঁটেন, আগের মতোই কথা বলেন। আমি চুপ করে রইলাম। তারপর বললাম, তুই খুব বুঝে গেছিস এখন এসব। ও একটু এগিয়ে এসে বলল, শুধু বুঝি না, অনুভব করি। আমি অন্যদিকে তাকালাম, ঠোঁট কামড়ে, কিন্তু শরীর মন একরকম জড়তা নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ও চলে যাওয়ার পর আয়নায় তাকিয়ে মনে হলো, নিজের মধ্যেই যেন অনেক প্রশ্ন জাগছে, যেগুলোর উত্তর আমি নিজেই জানি না। সেদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলল গান, আনন্দ আর আত্মীয়দের ব্যস্ততা। রাত গভীর হতেই আবার সেই একা ভাবটা ফিরে এলো। রাতের খাবার শেষ হতে হতে আকাশে জমে থাকা মেঘের ফাঁক দিয়ে ধীরে ধীরে জ্যোৎস্না নেমে এসেছিল। বিয়েবাড়ির রাতগুলোর এক একটারই আলাদা গন্ধ থাকে, কখনো স্মৃতির, কখনো অপেক্ষার। বাড়ির ছাদে তখন সবাই গোল হয়ে বসে, কেউ মোবাইলে গান চালাচ্ছে, কেউ গল্পে মেতে উঠেছে, পুরনো স্মৃতি তুলে ধরে হাসাহাসি করছে। আমি হালকা একটা নীল ম্যাক্সি পরে ছাদে উঠেছিলাম, চুল খোলা, চোখে কাজল দিইনি। তবু আয়নার বাইরে একটা ক্লান্ত কিন্তু শান্ত সৌন্দর্য যেন নিজেই ভেসে উঠছিল। অনিমেষ একটু দূরে দাঁড়িয়েছিল, শান্ত, চুপচাপ, কিন্তু দৃষ্টি যেন এক জায়গায় আটকে ছিল। আমি টের পাচ্ছিলাম, ওর চোখ মাঝে মাঝে আমার দিকে ফিরছে। আমার চলাফেরা, হাতের নড়াচড়া, চুপ করে বসে থাকা সব কিছু যেন আলাদা করে খেয়াল করছিল। অন্যেরা কিছুই বুঝছিল না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম। একসময় আমি একপাশে গিয়ে ছাদের এক কোণে রাখা চৌকিতে বসে পড়লাম। বাতাস আসছিল ধীরে ধীরে, ম্যাক্সির মধ্যে হালকা ঠান্ডা লাগছিল। জ্যোৎস্নার আলোয় সবকিছু একটু বেশি উজ্জ্বল আর হালকা লাগছিল, যেন কাপড়ের ছায়া ও আলোর মিশ্রণে শরীরের বাইরের আকার নয়, বরং উপস্থিতিটাই চোখে পড়ছিল বেশি। তখন কেউ খেয়াল না করলেও আমি বুঝতে পারলাম, অনিমেষ একটু একটু করে হেঁটে
আমার দিকে এগিয়ে আসছে চুপি চুপি, যেন সামনে কেউ না দেখে। আমি কিছু বলিনি। চারপাশে গল্পগুজবের আওয়াজ ছিল, কিন্তু মনে হচ্ছিল ওর আশা আমার কাছে ঠিকঠাকই ধরা পড়ছে। আমি চেয়ারের হ্যান্ডেলে কনুই রেখে একটু ঝুঁকে বসেছিলাম, এমনভাবে যাতে আরাম লাগে, আর মাথার পেছনে হালকা হাওয়া লাগছে। এমন সময় হঠাৎ একটু জোরে হাওয়া বইল। আমি কাপড় সামলাতে গিয়ে একটু অস্বস্তি টের পেলাম। মনে হলো কেউ হয়তো তাকিয়ে আছে, হয়তো নয়। ঠান্ডা বাতাসে ডা শিরশির করছিল। চোখ তুলে পাশে তাকাতেই দেখি অনিমেষ দাঁড়িয়ে আছে। মুখে কিছু নেই, কিন্তু চোখের দৃষ্টি গম্ভীর, ভাবলেশহীন, যেন কি বোঝাতে চাইছে। আমি তাকিয়েছিলাম কিছু সময়, তারপর নিজেই চোখ নামিয়ে নিলাম। ভিতরে কেমন যেন চাপা কাঁপুনি হচ্ছিল। মাথায় শুধু একটা ভাবনাই ঘুরছিল, ওর চোখে আমি আসলে কেমন। মনটাকে বুঝতে পারছিলাম না, কারণ চারপাশে এত মানুষের মাঝেও নিজেকে একা, দৃশ্যমান এবং লক্ষ্যবস্তু বলে মনে হচ্ছিল। আলো ছায়ার ভেতর দিয়ে আমার আর অনিমেষের নিঃশব্দ দৃষ্টির এই সংযোগ যেন কথার চেয়ে বেশি অর্থ বহন করছিল। সেই রাতটা অনেকের জন্য গল্পের, অনেকের জন্য হইচইয়ের, কিন্তু আমার জন্য ছিল এমন একটা রাত যেখানে জ্যোৎস্না শরীর ছুঁয়ে গেলেও মন ছুঁয়ে গিয়েছিল এক পুরনো রকমের অচেনা অনুভব, যেটার নাম হয়তো আমি জানি না, কিন্তু উৎসটা বুঝি অনিমেষের চোখ। সেই সমস্ত টানাপোড়েন নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, তখন পুরো বাড়ির বাতাসে ছিল এক ভিন্ন ধরনের গন্ধ, গায়ে হলুদের দিনের গন্ধ। হলুদের পেস্ট, চন্দনের ছোঁয়া, রান্নাঘর থেকে আসা তেলে ভাজার গন্ধ, আর মেয়েদের খিলখিল হাসি, সব মিলিয়ে যেন গোটা বাড়ি এক রঙিন উৎসবে মেতে উঠেছে। আমি তখন শাড়ির ভাঁজে চুল বেঁধে উঠোনে চেয়ার পেতে বসেছিলাম। ভাবছিলাম আজকের দিনটা হয়তো একটু শান্তিতে যাবে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কিছু একটা অদৃশ্যভাবে চলমান, যেন কোথাও কিছু লুকিয়ে আছে আমার চোখের আড়ালে। এই যে বললাম, ঐশী আমার ছোট যা, বয়স হবে ৩৫, দেখতে আধুনিক, ফ্যাশন সচেতন, চলনে বলনে সবসময় আত্মবিশ্বাসী। ওর স্বামী অলোক সরকারি চাকরিতে, বছরের বেশিরভাগ সময় বাইরে থাকে। আমি জানি ঐশী এই বাড়িতে প্রায় একা সময় কাটায়, আর সেই নিঃসঙ্গতার ভেতর কিছু অনুভূতি গোপনে জন্ম নেয়। আমি আগেই বুঝে গিয়েছিলাম ওর চোখ অনিমেষের দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছে। আগের দিন ছাদে ও যেমন করে অনিমেষের দিকে হেসে তাকিয়েছিল, আর অনিমেষও যেমন চোখ ফেরাতে পারছিল না, সবকিছুই একটা ইঙ্গিত দিচ্ছিল। সকালে উঠে দেখি ঐশী সবার সঙ্গে নেই, ছাদে যাচ্ছে না, উঠোনেও দেখা নেই, মেয়েদের ভিড় থেকে দূরে। পরে দেখি ও নিজের ঘরের পর্দা টেনে দিয়েছিল, তারপর বারান্দার এক কোণ থেকে অদ্ভুতভাবে ইশারা করল। আমি জানতাম ও অনিমেষকে ডাকছে। হঠাৎ পাশের ঘর থেকে চাপা হাসির শব্দ ভেসে এলো। কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে গলায় একটা খুনসুটি মিশেছিল। আমি কৌতূহলী হয়ে দেয়ালের কাছে কান পাতলাম। তুই কলেজে কি সব শিখিস? ঐশীর গলায় দুষ্টুমির সুর। কি শিখি না শিখি আপনি দেখে নেন না, অনিমেষের উত্তর। আমি জানতাম এখানে হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু এই কথোপকথনের মধ্যে এক ধরনের খেলা ছলে টান স্পষ্ট ছিল। ঠিক তখনই ঘরের ভেতর কাপড় নড়ার মতো একটা আওয়াজ পেলাম। এরপর দরজার চৌকাঠে একটা হালকা শব্দ, ঘরটা বন্ধ হয়ে গেল। বাতাসে তখন এক অদ্ভুত নীরবতা। কিছু বলা হয়নি, কিন্তু ঘরের ভেতরে যেন কথার চেয়ে বেশি কিছু বোঝা যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, এই বাড়ির কোন ঘরে আলো জ্বলে আর কোন ঘরে নিভে যায় তা বোঝা বড় কঠিন। দুপুরটা ছিল শান্ত, সূর্য ঝলমল করছিল না, কিন্তু বাতাসে ছিল একরকম ভেজা গন্ধ, মাটির, হলুদের, রান্নার, ফুলের। মেয়েরা গায়ে হলুদের ব্যস্ততায় মেতে উঠেছিল। আমি আর ঐশী ঠিক করলাম পুকুরে গিয়ে একটু জল ছুঁয়ে আসি। সেই পুরনো পুকুর, বাঁধানো ঘাট, এক পাশে গাছের ছায়া, অন্য পাশে সূর্যের আলোয় জল ঝিলমিল করছে। আমি পরেছিলাম হালকা একটা পুরনো ম্যাক্সি, পাড়ে বসে সাবান দিয়ে কাপড় কাচ্ছিলাম, হাত জোড়া ফেনায় ভিজেছিল। ঐশী এসেছিল বেশ পরিপাটি হয়ে, পরনে পাতলা শাড়ি, স্লিভলেস ব্লাউজ, মাথায় শ্যাম্পু দিয়ে চুল ধুচ্ছিল। ঘাটের জল ফেনায় মাখামাখি হয়ে গিয়েছিল ওর চুল ধোয়াতে। আমি তাকিয়েছিলাম শান্তভাবে, এই মুহূর্তটা যেন ঠিক নিজের মধ্যেই গেঁথে নেওয়ার মতো ছিল। পুকুরের ঘাটে দাঁড়িয়ে দুই নারীর জীবন তখন যেন দুটো আলাদা স্রোত বইছিল। একজন স্মৃতি আর দায়িত্বের ভারে, অন্যজন নিজের খুঁজে পাওয়া বা হারানোর টানে। ও মাথা নিচু করে যখন চুল ভিজাচ্ছিল, তখন গায়ে পড়া পোশাকটা ভিজে গিয়েছিল, বাতাসে একটু নড়ছিল। আমি দেখতে পাচ্ছিলাম পুকুরের জলে ওর ছায়া কাঁপছে, আর সেই কাঁপন যেন মনের গভীরে কোথাও গড়িয়ে পড়ছে। আমি কাপড় কাচলাম, হঠাৎ টের পেলাম পেছন থেকে কারো দৃষ্টি যেন স্থির হয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি অনিমেষ দাঁড়িয়ে,
হাতে একটা পুরনো তোয়ালে, চোখে একরকম থমথমে মনোযোগ। আমি বুঝে গেছিলাম ও তাকিয়ে আছে, তবু কাপড় কাচা থামালাম না। নিজের মনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম, যদিও মনে হচ্ছিল শরীরের ভেতর থেকে একরকম আলোড়ন উঠছে। ওদিকে ঐশী তখন পুকুরে নেমে গেছে, গলা অবধি জলে। চুলটা এক হাতে তুলে বলল, এই অনিমেষ, নামবি না? তোদের শহরে পুকুর-টুকুর নেই নাকি? ওর গলায় ছিল খুনসুটির টান। অনিমেষ একটু এগিয়ে নামতে যাচ্ছিল, আমি শান্ত গলায় বললাম, এই পাশটায় আসিস না, অনেক জোক আছে। ও থেমে গেল, আর আমি টের পেলাম আমার বুকের ভেতরের শব্দ যেন কানে বাজছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি আলোয় ভরে উঠছিল। ঝিকিমিকি বাতি, প্যান্ডেলের নিচে গাঁদা ফুল, হলুদের ঘ্রাণ আর আত্মীয়দের হাসি মিশে এক উৎসবের আবহ তৈরি করেছিল। উঠোনে পাটের আসনে বসে অবন্তিকা, হলুদের শাড়ি পরে একদম যেন ছবির মতো লাগছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম, তবুও মনটা ছিল অন্য কোথাও। খাবারের টেবিলের পাশে দাঁড়ালাম। ঠিক উল্টো দিকে বসেছিল অনিমেষ, চোখে একরকম বোঝা হাসি, যেন কোনো কথা ছাড়াই অনেক কিছু বুঝে যাচ্ছে। পাতে মিষ্টির প্লেট ছিল, আমি হাত বাড়ালাম, ও একই সঙ্গে হাত বাড়াল। আমাদের আঙুল একসাথে ছুঁয়ে গেল। কেউ সরায়নি, কেউ কিছু বলেনি, কিন্তু সেই ছোট্ট স্পর্শে ছিল একরকম চাপা ধাক্কা। আমি হঠাৎ চোখে পড়লাম, ঐশী দূরে দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি, চোখে যেন কৌতূহল। সে ধীরে ধীরে অনিমেষের দিকে এগিয়ে এলো, হাতে হলুদের থালা। চুরির আওয়াজে গা কেঁপে উঠল। খুব সহজ গলায় বলল, আয় অনিমেষ, তোকে হলুদ মাখাবো। অনিমেষ একটু থমকে আমার দিকে একবার তাকাল। সেই মুহূর্তে মনে হচ্ছিল বুকের মধ্যে গরম কিছু ঢেউয়ের মতো বয়ে যাচ্ছে। ঐশী ওর গালে 1 চামচ হলুদ ছুঁয়ে দিয়ে বলল, রাঙিয়ে দিলাম তোকে। তারপর একবার তাকাল আমার দিকে। অনিমেষ প্রথমে অবন্তিকার গায়ে হালকা করে হাত ছোঁয়াল, তারপর আমার দিকেও এগিয়ে এসে মুখ না তুলেই আমার গালের পাশে হালকা ছোঁয়া দিয়ে উঠল। কেউ কিছু খেয়াল করল না, হাসি আর উৎসবের মধ্যে সেই মুহূর্ত হারিয়ে গেল। তবু আমি বুঝলাম এইটা শুধু হলুদের ছোঁয়া নয়, একটা অদৃশ্য পরিবর্তনের শুরু। তারপর অনিমেষ ঘুরে দাঁড়াল, একইভাবে ঐশীর গালেও হলুদের ছোঁয়া দিল। আমি বুঝলাম আমাদের মাঝে এখনও স্পষ্ট কিছু হয়নি, কিন্তু এক অদৃশ্য স্রোত যেন ঘুরে গেছে দুজনের মাঝখান দিয়ে। এই অনুভব কতদূর গড়াবে সেই প্রশ্নই মনে জমে থাকল সেদিন রাতে। হলুদের গন্ধে ভেজা সন্ধ্যা যখন পেরিয়ে যাচ্ছিল, তখন পুরো বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢেকে যাচ্ছিল। আত্মীয়রা যে যার ঘরে, অনেকেই ঘুমিয়ে পড়েছে। আমি জানি এমন রাতেই কিছু সম্পর্ক নিঃশব্দে জেগে ওঠে। অলোক আগেই বলে গিয়েছিল সরকারি কাজে বাইরে যাবে। ঐশী জানত আজ রাত সে একাই থাকবে। হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। কেউ বলল শর্ট সার্কিট, লোড বেশি হয়ে গিয়েছে। ঘরের ভেতর হঠাৎ ঘন অন্ধকার, যেন এক একটা ঘর হয়ে গেল ছোট ছোট গুহার মতো। আমি মোম খুঁজে পাইনি। তখন দেখি নিচতলা থেকে একটা মাত্র মোমবাতির আলোয় অনিমেষ ধীরে ধীরে এগিয়ে আসছে। ওর চোখে আলো ছায়ার মিশেল, মুখে নীরবতা। আমি সিঁড়ির কোণ থেকে দেখছিলাম ও কোথায় যাচ্ছে। হঠাৎ দেখি ঐশীর ঘরের পর্দা সরে গেল। সে দরজায় দাঁড়িয়ে, স্নানের পর পরা হালকা পোশাক, হাতে একটুখানি ওড়না, চুল খোলা, চোখে কাজলের রেখা। ও নিচু গলায় কিছু বলল, আর অনিমেষ ধীরে ধীরে ঘরে ঢুকে গেল। আমি জানালার পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। মোমবাতির আলোয় ঘরের ভেতরে দুজনের ছায়া কাছাকাছি আসছে। পর্দা একটু নড়ে উঠল, বিছানার কাপড় সরে গেল হালকা হাওয়ায়। সব কিছুই যেন শব্দ ছাড়া, কিন্তু স্পষ্ট অনুভবে ভরা। তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ, ভয় করিস না, আমি কাউকে বলবো না তুই এসেছিলি। সেই ঘরে আলো ছিল না, কিন্তু বাতাসের ভেতর ছিল এক গভীর নিঃশব্দ টান। আমি দাঁড়িয়েছিলাম, নড়তে পারছিলাম না। ভোরবেলা রান্নাঘর যেন এক যুদ্ধক্ষেত্র। চুলার ধোঁয়া, নারকেলের খোসা আর কাজের ব্যস্ততায় মেয়েদের কণ্ঠে ক্লান্তি। আমি তখন পুরনো একটা শাড়ি পরে হাঁটু পর্যন্ত তুলে ভাত বসাচ্ছিলাম। চোখ মুখ ঘামে ভিজে যাচ্ছিল। চুল এলোমেলো, শরীর ক্লান্ত, হাত জোড়া কাঁপছিল। ঠিক তখনই পেছন থেকে কারো উপস্থিতি টের পেলাম। নিঃশ্বাস না নীরব দৃষ্টির চাপ বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি জানতাম কে দাঁড়িয়ে। মনে হচ্ছিল একটা অনুভব জমে উঠছে, শব্দ ছাড়া, কথাহীন।
চুলের নিচে জমে থাকা ঘাম তখন পেছন থেকে আসা নিঃশ্বাসে মিশে গিয়েছিল। আমি একটু রুক্ষ গলায় বললাম, তুই এমন করে দাঁড়াস কেন? মুখে যতটা সম্ভব কঠোরতা আনার চেষ্টা করলাম, কিন্তু গলার নিচে যে একরকম কাঁপুনি তা লুকানো কঠিন হচ্ছিল। অনিমেষ হালকা হেসে বলল, সরে যেতে পারি, কিন্তু সত্যি চাইছেন তো আপনি? আমি চুপ করে গেলাম। খুন্তি তখনও হাতে, কিন্তু হাত কাঁপছিল। ওর উপস্থিতি, ওর নীরব দৃষ্টি পেছন থেকে যেন একটা অজানা জ্বর তুলে দিচ্ছিল আমার গায়ে। আমি জানি না কি চেয়েছিলাম, শুধু মনে হচ্ছিল কিছু আটকে আছে আর কিছু ছুটতে চাইছে। দুপুরে ঘর একটু ফাঁকা ছিল। মেয়েরা মেকআপ আর সাজগোজে ব্যস্ত। আমি জানি এ সময় বাড়ির ভেতরের অনেক দরজাই নিঃশব্দে খোলা থাকে। অনিনিশ জানত ঐশী দুপুরে ঘুমোয়, দরজাও প্রায় বন্ধই থাকে, কিন্তু সেদিন সে অপেক্ষা করল না। আমি জানালার পাশ থেকে দেখলাম ও সোজা ঐশীর ঘরের দিকে চলে গেল, পর্দা সরিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঘরের ভিতর আলোর ছায়া, নিঃশব্দতা আর মশারির ভেতরকার আবছা নড়াচড়া সবকিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। স্পষ্ট কিছু দেখা বা শোনা যাচ্ছিল না, কিন্তু বাতাসে যেন একটা গন্ধ লেগেছিল। সেটা হয়তো কারো ঘুম, কারো অপেক্ষা, অথবা কিছু চাপা অনুভূতির অবশিষ্ট। বিয়ের দিন সকালটা ছিল রঙে ও গন্ধে ভরপুর। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ভাজার গন্ধ পাচ্ছিলাম, কানের কাছে নারকেলের নাড়ু বানানোর শব্দ। মেয়ে অবন্তিকা আজ এই বাড়ি থেকে সত্যিই বিদায় নেবে, কিন্তু আমার মন কোথায় যেন আটকে ছিল। অনিমেষ ব্যাগ হাতে চলে যাওয়ার প্রস্তুতিতে দাঁড়িয়ে, ঐশী সিঁড়ির ধারে চুপচাপ তাকিয়ে। মুখে কিছু নেই, চোখে চাপা কিছু রয়ে গেছে। হয়তো কোনো কথা হয়নি, কিন্তু কিছু একটাই থেমেছিল সময়। আমি পেছনে এক কোণায় দাঁড়িয়ে যেন নিজেকে লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম ও চোখ তুলে তাকাবে না আর। কিন্তু হঠাৎ প্যান্ডেলের আলো একটু ঝিমিয়ে উঠল। ঠিক তখনই অনিমেষ থেমে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকাল। আমাদের চোখ একসাথে আটকে গেল। কোনো শব্দ ছিল না, কেবল একটানা নিঃশব্দ দৃষ্টি, যেটা অনেক কিছু বলে দিল। যেন একটা উপন্যাস, একটা অপ্রকাশ অনুভব ওই চোখের ভাষায় শেষ হলো। অনিমেষ চলে গেল। আমি জানালার পাশে এসে দাঁড়ালাম। বাতাসে একটা পুরনো কাপড় উঠছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল কেউ পাশে এসে দাঁড়িয়েছে। চোখ বন্ধ করলাম। একটানা নিঃশ্বাস নেওয়া গেল না। শুধু মনে হচ্ছিল কোথাও কিছু রয়ে গেছে অপ্রকাশ, কিন্তু অনুভবযোগ্য।